লেখিকা ঝুম্পা মণ্ডলের ঝিনুকের মুক্ত। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকেই একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বড় পদ্মঝিলের ধারে একদম নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আছে পৌশালী। কোমর ছাপানো চুল তার হাওয়ায় উড়ছে। নীল শাড়িতে পৌশালীর এই চিরন্তন অপূর্ব ভঙ্গি রূপকের ভীষণ চেনা। আসলে পৌশালী যে তার ভীষণ পরিচিত। রূপকের মাঝে মাঝে মনে হয় ওকে ছাড়া তার জীবন বৃথা। আজ সে এই কথা একবার বলবেই। যদিও পৌশালী জানে তার সব কিছু, অনেকবার সে বোঝাতে চেয়েছে ওকে, কিন্তু সমস্যা হলেও পৌশালী পাত্তা দেয় না তাকে কোনোদিন। কিন্তু কেন জানে না রূপক ইদানিং অনুভব করে পৌশালী তাকে ভালোবেসেছে। তবুও পৌশালী ভালোবাসার কথা উজ্জ্ব রেখে বন্ধুর মতো মিশেছে তার সাথে। সবসময় বলেছে, ভালোবাসায় বড্ড ঘেন্না ধরে গেছে রূপ, ভালো বন্ধু হ না। তোরা পুরুষ মানুষরা এত তাড়াতাড়ি ভালোবাসিস কি করে? রূপক জবাব দেয়নি। অবাক হয়েছে সে, এত তাড়াতাড়ি? পৌশালীকে সে কিভাবে কবে থেকে ভালোবেসেছে পৌশালী জানে না। ইংরেজিতে ক্রাশ বলে যা, রূপকের কাছে পৌশালী তাই। সেই ছোট থেকেই রূপকের দিদির বান্ধবী পৌশালী, রূপকের থেকে বছর চারেকের বড় সে। প্রথম আলাপে পৌশালীর ঠোঁট দুটো তাকে ভীষণ টেনেছিল। তারপরে যখন তার ক্লাস 9, তখন একদিন তাদের বাড়ি এসে কিরে কেমন আছিস বলে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে গালটা টিপে দিয়েছিল জোরে। গালটা টনটন করে উঠেছিল তখন। অন্য কেউ হলে নির্ঘাত রেগে যেত রূপক, কিন্তু পৌশালীর ওই রকম কাছে এসে চুল ঘেঁটে দেওয়ায় রূপক শুধু হাঁ করে তাকিয়ে নিজের গালে হাত বুলিয়েছিল মাত্র। এই ছোঁয়াটুকুই তার কাছে স্বপ্নের মতো। মাঝে মাঝেই যখন পৌশালী আসতো তাদের বাড়িতে, রূপকের সেদিন সাইকেল চালানো আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া বন্ধ থাকতো। নানান বাহানায় দিদির ঘরে যেতেই হতো তাকে। দিদি রেগে গেলেও পৌশালী বলতো, আরে একটু এসেছে তো কি হয়েছে, অত বকিস না তো ওকে, বলে প্রশ্রয় দিত। কোনোদিন পৌশালীকে দিদি বলে ডাকতে ইচ্ছে হয়নি তার। আর একটু বড় হওয়ার সাথে সাথে রূপক স্বপ্ন দেখতে শুরু করেছিল পৌশালীকে নিয়ে। নিজের ক্লাসের বেশ কয়েকটা মেয়ে তাকে পছন্দ করলেও কেন জানে না রূপকের মন পড়েছিল পৌশালীর উপরে। ছোটোখাটো মিষ্টি চেহারার মেয়েটিকে ছুঁতে ইচ্ছে করতো তার সব সময়। ইচ্ছে হতো কোনো একদিন পাশে বসে একভাবে তাকিয়ে থাকতে সারাদিন। যত দিন যাচ্ছিল তত ইচ্ছেটাও বাড়ছিল তার। পরবর্তীতে পৌশালী তাদের বাড়িতে এলে তার দিদির সাথে কথা বলতে বলতে অবাক চোখে তাকাতো রূপকের দিকে। হয়তো কিছু টের পেত, কিন্তু সে কখনো পাত্তা দেয়নি রূপককে। শুধু ওই সময় মুচকি হাসতো তার দিকে তাকিয়ে আর বলতো, এ চোরে পাকা। সেদিন যখন রূপকের 11 আর পৌশালী 3rd ইয়ারের শেষ, শুনেছিল দিদির কাছে এ পাড়ার ক্লাবের ভবেশদা পৌশালীকে অফার দিয়েছিল। পৌশালী রাজি হয়নি বলে পরীক্ষা দিয়ে ফেরার পথে বাজে ইঙ্গিত করেছে পৌশালীকে দেখে। সেদিনই রূপক ক্লাবে গিয়ে ঝামেলা করে ভবেশের মাথা ফাটিয়ে দিয়ে বলে এসেছিল, ওদিকে আর তাকিও না। ভবেশ যখন ব্যথায় কোকিয়ে উঠে বলেছিল, কেন, ও কি তোর প্রেমিকা নাকি? উত্তর দেয়নি রূপক, শুধু অনেকক্ষণ তার মনের মধ্যে তার প্রেমিকা কথাটা অনুরণন হয়েছে। এটা যদি সত্যি হতো, সারাটা দিন ভালো লাগায় ছেয়ে গিয়েছিল তার মন। ভবেশদাকে ওইভাবে মারার জন্য বাড়িতে কম বকা খেতে হয়নি তার। নেহাত ইভটিজিংয়ের ভয়ে ছেলের বাড়ির লোকেরা পুলিশ কেস করেনি, কিন্তু বাড়ি বয়ে বলে গিয়েছিল 2 কথা। দিদিও বিরক্ত হয়ে তাকে বলেছিল, আমার তোকে জানানোই ঘাট হয়েছে, তোকে কে বলেছে মারপিট করতে, সব বিষয়ে তোর বাড়াবাড়ি। এর দিন 2 পরে পৌশালী যখন তাদের বাড়িতে এলো, তখন সে ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। রূপক কোথায় জিজ্ঞেস করতেই রূপকের মা রূপককে চেঁচিয়ে ডেকে পৌশালীকে বলেছিল, যাও রূপ ছাদে আছে। রূপক পৌশালীর স্কুটির আওয়াজ পেয়ে আর তাকে খুঁজছে শুনতে পেয়ে ঘুড়ি ফেলে 2-3 সিঁড়ি টপকে তীর গতিতে নামছিল। আর পৌশালী একটা চকলেট হাতে নিয়ে দ্রুত উঠছিল। স্বাভাবিকভাবেই দুজনেই সিঁড়ির বাঁকে ধাক্কা খেয়েছিল সজোরে। পৌশালীকে ধাক্কা দিয়ে পড়ে যাওয়ার আগে তাকে বুকের মধ্যে টেনেছিল রূপক। পৌশালীর গায়ে যে একটা অদ্ভুত গন্ধ আছে, সেটা সেদিন টের পেয়েছিল রূপক।
মুহূর্তের মধ্যে ঘাড়ের কাছে নিঃশ্বাস টেনে গন্ধটা নিজের মধ্যে নিয়েছিল। চোখ পড়েছিল পৌশালীর ঘন ঘন নিঃশ্বাস নেওয়া বুকের ওঠা পড়ার সাথে তীর করে কাঁপতে থাকা পাতলা ঠোঁটে। ওই ঠোঁট স্পর্শ করা লোভ সংবরণ করতে পারছিল না সে কিছুতেই। ঠোঁট ছুতে যাওয়ার মুহূর্ত আগে পৌশালী যেন সম্বিত ফিরে পায় কোনো রকমে। আরে পাগলা, কি করছিস কি? ছাড় আমাকে বলে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে চকলেটটা হাতে দিয়ে বলেছিল, ধর তোর পুরস্কার। রূপক চকলেটটা নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে বুঝিয়েছিল ওই পুরস্কার তার পছন্দ নয়। সে যে পুরস্কার চায় পৌশালীকে আবার কাছে টেনেছিল সে। পৌশালী এবারে সজোরে নিজেকে ছাড়িয়ে ভুরু কুচকে রূপকের গাল টিপে বলেছিল, ভালো করে তোর এখনো গোপ ওঠেনি রে চড়ে পাকা, পাগল হলি নাকি? ছাড় আমাকে বলেই আবার তরতরিয়ে নেমে গিয়েছিল সিঁড়ি দিয়ে। রূপক নিজের সদ্য গজিয়ে ওঠা হালকা গোফের রেখায় হাত বোলাতে বোলাতে সিঁড়ির উপরে বসে পড়ে শুনতে পেয়েছিল নিচে তার মায়ের গলা। চলে যাচ্ছিস? পৌশালী কেমন অপরাধীর মতো বলেছিল, হ্যাঁ কাকিমা, আজ চলি, অন্যদিন আসব। রূপকের গলা শুকিয়েছিল সেদিন অজানা কিসের তৃষ্ণায় সে জানে না। গন্ধটা আজও সে অনুভব করে তার একান্ত সময়ে। শুধু সেদিন সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তার মায়ের কেমন একটা সন্দেহ দৃষ্টি চোখে পড়েছিল তার। এরপরে রূপক কেন জানে না পৌশালী আর কখনো তাদের বাড়িতে আসেনি। রূপক অনেকবার ওদের পাড়ায় ঘোরাঘুরি করে এক পলক অন্তত দেখবার চেষ্টা করেছে, কিন্তু দেখা হয়নি কখনো। শুনেছিল গ্রাজুয়েশনের রেজাল্ট বের হওয়ার পরে হঠাৎ করে তার মামার বাড়ি চলে গিয়েছিল ওখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হতে। রূপকের মনটা খারাপ হয়ে গিয়েছিল ভীষণ। জীবনটাই অর্থহীন হয়ে গিয়েছিল তার। আর সেই সঙ্গে তার এই সুপ্ত প্রেম অপূর্ণই থেকে গেছে। আজ মনে হয় রূপকের দিদি বা মা বোধ হয় কিছু টের পেয়েছিল, নয়তো বা পৌশালী কিছু বলেছিল। এই জন্য হয়তো রূপক তার দিদিকে পৌশালীর কথা জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত, নয়তো এটা ওটা বলে কাটিয়ে দিত। বারবার জিজ্ঞেস করেও কোথায়, কোন ইউনিভার্সিটিতে, পৌশালীর মামার বাড়িটাই বা কোথায়, সে আর কিছুই জানতে পারেনি। তখন স্পষ্ট বুঝেছিল বাড়ির লোক আজ করেছিল নিশ্চয়ই কিছু। ভবেশদাকে মারার পর থেকে দিদি তাকে কেমন যেন সন্দেহের চোখে দেখত। তা দেখুক, রূপকের কিছু লুকোনোর নেই। দিদি জিজ্ঞেস করলে ওকে সত্যি কথাই বলতো সে। কিন্তু রূপকের ভীষণ অভিমান হয়েছিল পৌশালীর উপরে। ও তো একবার আসতে পারতো যে কোনো অজুহাতে। তাহলে কি পৌশালী ওকে পছন্দ করে না, নাকি বাচ্চা ছেলেই ভাবে এখনো? বয়সে সে কি ছোট বলেই তাকে এইভাবে অবহেলা? এর বছর পাঁচেক পরে রূপকের দিদির বিয়েতে রূপক যখন দেখল পৌশালী নামেও কার্ড পাঠানো হচ্ছে, তখন খুশিতে ভরে যায় তার মন। এই বছরে যত মেয়েকে পছন্দ করতে গিয়েছে ততবার পৌশালীকেই খুঁজেছে তাদের মধ্যে, কিন্তু কিছুতেই সেইভাবে পৌশালীকে ভুলে থাকার মতো পায়নি কাউকে। আজ এতদিন পরে পৌশালী আসছে এটা ভেবেই ভীষণ খুশি সে, স্বাভাবিকভাবেই। অপেক্ষার আনন্দ যে কতটা এতদিনে বুঝতে পেরেছে সে। নিজের মোটা গোফের রেখায় হাত বুলোতে বুলোতে নিজের জিম করা পেশিবহুল চেহারাটা দেখে কল্পনায় পাশে পৌশালীকে দাঁড় করায়। এবার নিশ্চয়ই বাচ্চা ছেলে বলবে না তাকে। উল্টে ছোটোখাটো চেহারার মিষ্টিমতো মেয়েটা, যার হাসিতে তার সমস্ত সত্তা টলে যায়, যার গভীর চাউনি, পাতলা ঠোঁটের মধ্যে বেড়া দাঁতের উকি তাকে পাগল করে তোলে। এখন তাকে নির্দ্বিধায় কোলেও তুলে নিতে পারে সে। অনেকদিন পরে সত্যি ভীষণ ভালো লাগছিল তার। আর দেরি নয়, এবারে তাকে সত্যিটা সরাসরি বলতেই হবে। সে নিজে এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ পেয়েছে, অতএব ভয় কি? দিদির বিয়ে হয়ে গেলেই বাড়িতে হুলুস্থুল হোক, কিন্তু সে পৌশালীকেই বিয়ে করবে এটা জানাতে হবে বাড়িতে। অনেকগুলো বছর অপেক্ষা করেছে সে, আর নয়। সারাটা দিন অপেক্ষার পরে এক মাথা সিঁদুর নিয়ে পৌশালী যখন ফুলের গেট দিয়ে ঢুকলো, তখন কিছুক্ষণ বোকার মতো তাকিয়েছিল রূপক। পৌশালী তার কাছে এসে বলেছিল, বাহ রূপ, তুই বেশ হ্যান্ডসাম হয়ে গেছিস তো। পৌশালীর প্রশংসায় চোখ ফেটে জল এসেছিল রূপকের। সারা বিয়ে বাড়ির আনন্দ নিমেষে উধাও হয়ে গিয়েছিল তার। দূর থেকে শুধু তৃষিত নয়নে তাকিয়েছিল পৌশালীর দিকে। পৌশালী তার দিকে তাকায়নি আর একবারও। আজ আরও বছর 8 পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অবশেষে বিয়েও করেছে রূপক। আজ 4 বছর হলো বউকে ভালোবাসে সে, কিন্তু রূপক কিছুতেই ভুলতে পারেনি পৌশালীকে।
আজকাল প্রায় দেখা হয় রাস্তাঘাটে, যদিও কথা বিশেষ হয় না, টুকটাক ওই কেমন আছিস কি করছিস সেইটুকুই। রূপকের দিদি এখন শ্বশুর বাড়ি, তাই পৌশালী তাদের বাড়িতেও আর আসে না। দিদির কাছে রূপক শুনেছিল মামার বাড়ির ওখানে নিজের পছন্দে বিয়ে করেছিল পৌশালী, আবার নিজেই ডিভোর্স দিয়ে এসেছে, কেন জানে না। এখন একটা কোম্পানিতে জব করে, একাই বাবা মায়ের কাছে থাকে। রূপকের খুব খারাপ লেগেছিল। পৌশালীর জীবনটা এইরকম বাঁকে এসে দাঁড়াবে ভাবতেই পারে না। পৌশালী নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। রূপক বন্ধুর মতো কি তার পাশে একটু থাকতে পারে না? তার এতদিনের প্রেম, তার ভালোবাসার এই পরিণতিতে তার মনের ভিতরটা ছটফট করছিল। একবার সে সরাসরি কথা বলতে চায়, একটিবার অন্তত জানতে চায় সত্যিটা, কেন এমন হলো। তার প্রথম ভালোবাসা একতরফা হোক, তবুও ভালোবাসা তো, ইচ্ছে তো হয় জানতে। ফোনে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে, স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করে পৌশালী। এদিকে মনের মধ্যে ভালো লাগার রেশ বয়ে যায় রূপকের, আবার পৌশালীর সান্নিধ্য পাওয়ার আশায়। অনেকদিন পরে দুইজনের কাছে মন প্রাণ খুলে কথা বলে। রূপকের ছেলে মানুষই নিয়ে মজা করে পৌশালী, কিন্তু নিজের মনের ঘরে দরজা দিয়ে রাখে সে সব সময়। রূপক পৌঁছতে পারে না সেখানে, তবে সে বুঝেছে পৌশালী আজকাল তার উপরে ভরসা করে, কেমন একটা বিশ্বাস, এটা বন্ধুত্বের লক্ষণ নিশ্চয়ই। রূপক তাতেই খুশি। সেই বন্ধুত্বের দাবিতে আজ রূপকের ভীষণ আবদারে দেখা করতে এসেছে সে। পদ্মঝিলের সিঁড়ি থেকে ধাপে ধাপে নেমে পিছনে গিয়ে দাঁড়ায় রূপক। সবেমাত্র সন্ধে হয়ে এসেছে। ঝিলের অপর প্রান্ত থেকে ঝিঝির আওয়াজ আর বড় বড় নিয়ন বাড়ির আলোগুলো গাছের আড়ালে আলো অন্ধকার করে এই জায়গাটা কেমন যেন রহস্যময় করে তুলেছে পৌশালীর মতোই। সময়ের একটু আগে চলে এসেছে পৌশালী। কি মনে করে এক দৃষ্টে তাকিয়ে আছে সে ঝিলের দিকে। রূপক অবাক হলো, তার বাইকের আওয়াজটাও কি পায়নি? কি এত ভাবছে সে? রূপক পৌশালীর একদম কাছে গিয়ে দাঁড়ায়। বাতাসে পৌশালীর উড়ন্ত চুলগুলো তার মুখে চোখে লাগছে। সেই দিনের গন্ধটা অনেক দিন পরে রূপকের মনে ধাক্কা খেলো। পাগল হয়ে উঠল যেন রূপক। মুহূর্তে ইহকাল পরকাল ভুলে গেল সে। শুধু মনে হলো, এই মানুষটাকে আমি ভালোবাসি, একে আমি ছুতে চাই, এর মনের ভিতরটা স্পর্শ করতে চাই। সবাই বলুক পরকিয়া, হোক বদনাম, সব বদনামের পাক থেকে তুলে আনতে চাই প্রেয়সীকে। ভীষণ আবেগে নিজেকে রুখতে পারে না রূপক। পিছন থেকে পৌশালীর পিঠে হাত দিয়ে নিজের দিকে ফেরায় তাকে। পৌশালী রূপকের দিকে অদ্ভুতভাবে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে। রূপক নিজেকে আর আটকাতে পারে না। পৌশালীও আজ আর বাধা দেয় না, রূপককে ছুতে দেয় তাকে। নিয়নবাতির আলোয় পৌশালীকে অপরূপ লাগে রূপকের। নিঃশ্বাস ঘন হয়েছিল তার। রূপক পৌশালীকে কাছে টেনে তার ঘাড়ে মুখ গুজে ভালো করে শ্বাস টেনে সেদিনের গন্ধটা অনুভব করতে করতে শুনতে পায় পৌশালী বলছে, আমি ভালোবাসায় আর বিশ্বাস করি না রূপ, ও তো শরীরেই শেষ। রূপ, শুনছিস? রূপ আবেগে সাড়া দেয়। বন্ধু হতে পারিস, যাকে আমি আমার মনের সমস্ত কথাগুলো নির্দ্বিধায় বলতে পারবো, আমার সমস্ত ভালো মন্দ দোষ গুণগুলো সব বলতে পারবো, যে আমার দোষগুলোকে নিয়ে কোনোদিন নোংরা খোঁটা দেবে না। ভালোবাসার নামে সারা গায়ে এইভাবে বলে একটু থেমে রূপকের দিকে পিছন ফিরে মস্ত বড় চুল পিঠ থেকে সরিয়ে বলে, একটু হাত বুলিয়ে দিবি আমার পিঠে? রূপক হাত বুলিয়ে দিতে গিয়ে থমকে যায়। আধা আলো অন্ধকারেও ফুটে ওঠে বুকে পিঠে তার অসংখ্য কালো দাগ। আবছা আলোতেও স্পষ্ট সেগুলো। বিস্ফোরিত চোখে রূপক বলে, কিসের দাগ এগুলো? পৌশালী হেসে বলে, ভালোবাসার দাগ রে। ভালোবেসে বিয়ে করেছিলাম, তার প্রতিদান। প্রতি রাতে ঝগড়ার সময় হাতে ধরা সিগারেটটা আমার গায়ে নিভাতো। হয়তো ওখানে থাকলে এতদিনে আমার মুখেও। রূপক কেঁপে ওঠে। সে কল্পনা করতে পারে না পৌশালীর জীবনটা এইভাবে নরক হয়ে যেতে পারে। আলো আধারিতে দাগগুলোতে ভালোবেসে হাত বোলাতে বোলাতে রাগে দুঃখে কেঁপে ওঠে সে। মুখে শুধু অস্ফুটে বলে, জানোয়ার এইভাবে। চোখে জল চলে আসে তার। এতক্ষণের আবেগ করা শরীরী প্রেম তার নিমেষে উধাও হয়ে যায়। পৌশালীকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ফেলে সে। পৌশালী শুষ্ক চোখে বলে, জীবনটা এইভাবে শুরু করতে চাইনি জানিস। ভালোবেসেছিলাম, কিন্তু বারবার ভুল মানুষকে, বারবার আঘাত পেয়েও ভালোবেসেছি।
সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও আরেকজন আমার জীবনে এসেছে। শুধু মুক্ত খুঁজতে খুঁজতে ভেবেছি এইবার বুঝি মুক্তর সন্ধান পাবো, কিন্তু পাইনি। সে এসেছিল টাকার লোভে। একমাত্র মেয়ে, রাজত্ব, রাজকন্যা একসাথে, তাই আর ভালোবাসি না। ভয় লাগে ভালোবাসতে। জানিস তো, জীবনটা আসলে একটা সিঁড়ির মতো রে। জীবনের একটা গল্প থেকে আরেকটা গল্পে শুধু উত্তরণ হয় মাত্র। কথাগুলো বলতে চোখে জল আসে পৌশালীর। রূপক অন্যদিকে মুখ ফিরিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ছোটবেলার পৌশালীর নিষ্পাপ চাউনি বারবার মনে ভাসে তার। আজ পৌশালীর চাউনি নিষ্পাপ হলেও পৌশালীর ভিতরটা যে ক্ষত বিক্ষত, সেটা সে কোনোদিন বুঝতে পারেনি। এই সময় রূপকের কাঁধে মাথা দিয়ে ওর হাতটা মুঠোয় নিয়ে পৌশালী বলেছিল, কিন্তু জানিস তো, কেউ তোর মতো থমকে যায়নি। ব্যথাগুলোয় হাত বুলিয়ে এইভাবে কেঁদে ওঠেনি কখনো। রূপকের ইচ্ছে হলো ওর সব কষ্টকে শুষে নিতে নিজের মধ্যে। নিজের মনের ঝড়কে শান্ত করে বলল সে, তোমার দুঃখগুলোকে আমাকে দেবে? পৌশালী রূপকের দিকে আকুল নয়নে তাকালো। সে আর নিজেকে শক্ত রাখতে পারল না। মনে হলো অনেকদিন পরে সত্যিকারের ভেসে যেতে, সত্যিকারের ভাসিয়ে নিতে। কি হয় একটু সময় নিজের ইচ্ছে মতো বাঁচলে? নিজেকে কত আর আটকাবে সে? রূপকের প্রতি দুর্বলতা ক্রমশ টের পেয়েছিল সে এই কয়দিনে। তবুও নিজের মনে রাশ টেনেছিল শক্ত হাতে। কিন্তু আজ পৌশালী চোখ বন্ধ করল। রূপক পৌশালীর মুখটা হাতের মধ্যে ধরে প্রথমে কপালে মৃদু চুম্বন করল, তারপর ডুবে গেল পৌশালীর তৃষ্ণার্ত ঠোঁটে। প্রায় সঙ্গে সঙ্গে পকেটের ফোনটা বেজে উঠতেই নিজেকে সরিয়ে নেয় পৌশালী। রূপক তখন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ, এই আরেকটু পরেই ফিরছি আমি। সম্বিত ফিরল পৌশালীর। রূপকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় পৌশালী। এ কি করতে যাচ্ছিল সে? সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে উঠতে উঠতে ভুরু কুচকে বলে, রূপ, বাড়ি যা, আর কখনো যোগাযোগ করিস না আমার সাথে। ফোনটা তাড়াতাড়ি রেখে পৌশালীর কথা শুনে তাকে আটকাতে না পেরে অস্থির রূপক পাশে পড়ে থাকা একটা বড় পাথরের টুকরো নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করে। না, কিছুতেই কোনোভাবেই সে পৌশালীকে হারাতে চায় না। পৌশালী দৌড়ে আসে তার কাছে। কপাল ফেটে রক্ত ঝরে রূপকের। পৌশালী ভয় পেয়ে যায় ভীষণ। রূপকের মুখে ব্যথার লেশ মাত্র নেই। সে শুধু বলল, তুই আর আমাকে ছেড়ে যাবি না কখনো, মনে থাকে যেন। পৌশালী কিং কর্তব্য বিমূঢ় হয়ে বোঝে তার থেকে দূরে গেলেই রূপক নিজেকেই ক্ষতবিক্ষত করে দেবে এইভাবে। রুমাল দিয়ে রূপকের কপাল বেঁধে দিয়ে ভাবতে থাকে এই দুরন্ত প্রেমিককে সে আটকাবে কিভাবে, আর নিজেকেও বা আটকাবে কিভাবে। এরপরে কিছুক্ষণ দুজনে পাশাপাশি চুপচাপ বসে থাকার পরে রূপক বাইক নিয়ে এসে বলে, ওঠো এতে। সসংকোচে উঠল পৌশালী। তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যাওয়ার আগে রূপক ধরা গলায় বলে, আমি আর তোমাকে হারাতে চাই না, কিচ্ছু না, শুধু তোমার পাশে থাকতে চাই সারা জীবন। কিন্তু পৌশালী বোঝে এই সম্পর্ক এত সহজ সরল বন্ধুত্বের নয়, কারণ সে স্পষ্ট বুঝতে পারছে সেও মরেছে ভীষণ রকম। এতদিন রূপককে আটকেছে, এবারে নিজেকে আটকাবে সে কিভাবে? রূপকের পাগলামি সে আগেও দেখেছে, যার জন্য তাকে সরে যেতে হয়েছিল অনেকটা দূর। ভাইয়ের বয়সী কাউকে সে কখনো ভালোবাসবে সে ভাবতেই পারত না। কিন্তু রূপকের মধ্যে কেমন এক টান ছিল যেটা সে অনুভব করত ভীষণ রকম। তাই সেদিন ছাদের সিঁড়ির ওই ঘটনার পরে সে নিজেকে সচেতন করেছিল। কাকিমা সেদিন কিছু না বললেও তাকে ওইভাবে সিঁড়ি দিয়ে নামতে দেখে তার চোখে মুখের অপ্রস্তুত ভাব দেখে বেশ অবাক আর সন্দেহ ভরে তাকিয়েছিলেন, যেটা পৌশালীর ভালো লাগেনি কিছুতেই। নিজেই চোখ নামিয়ে নিয়েছিল সসংকোচে। সেদিন বড্ড এচড়ে পাকা মনে হয়েছিল রূপককে। পরে ভেবেছিল রূপকের টিনেজ বয়সের ইনফ্যাচুয়েশন, কিন্তু এখন পৌশালী এতদিন ঠিক যেমন মনের মানুষ খুঁজে এসেছিল সে যে রূপকই, আজ তা স্পষ্ট হলো তার কাছে। তাই নিজেও ভালোবাসায় মরেছে। মনের মধ্যে উথাল পাথাল তারও, নিজেকে আটকে রাখার ক্ষমতা আর তার নেই। তবুও প্রাণপণে চেষ্টা করে পৌশালী। অনেক দেরি হয়ে গেছে, দুইজনের পথ দুই দিকে এখন। কিভাবে সম্ভব আর? নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না সে, তাই মনকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে সে। ইদানিং মাঝে মাঝে তাকে ফোন করে রূপক। পৌশালী ফোন না ধরতে চাইলেও রূপককে আটকানো সহজ নয়। অবশেষে ফোন ধরে রূপককে বোঝাতে চেষ্টা করে পৌশালী। রূপককে তার স্ত্রী সংসার সম্পর্কে সচেতন করেছিল বারবার। রূপক অকপটে স্বীকার করল
তার স্ত্রীকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু এতদিন পরে তার প্রথম প্রেমকে পেয়ে সে নিজেকে, নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। সব বুঝেও তার আর কিছু করার নেই। অগত্যা পৌশালী আজকাল তাকে এড়িয়ে চলে, এটা স্পষ্ট বোঝে রূপক। 5 বার ফোন করলে 1 বার ধরে, ব্যস্ত বলে কেটে দেয়। এত কাছাকাছি থেকেও তারপরে আর দেখা হয়নি তাদের। রূপকের তৃষ্ণার্ত মন আকুল হয়ে থাকে একটু দেখা করার জন্য। কতবার পৌশালীর বাড়ির কাছ থেকে ঘুরে এসেছে সে, কিন্তু দেখতে পায়নি তাকে। মাঝে মাঝে পৌশালীর অফিসের কাছে চলে যায়। পৌশালী ভীষণ রেগে যায় তার কাজের জায়গায় দেখা করতে গেলে। এটা সেটা বাহানা দিয়ে তাকে বুঝিয়ে দেয় তার বিরক্তি ভাব, তার প্রতি অবহেলা। রূপক অসহায়ের মতো ফুঁসতে থাকে। ইচ্ছে হয় পৌশালীর হাত দুটো ধরে নিজের কাছে টেনে বুঝিয়ে দেয় কিভাবে আটকাবে তাকে, কিন্তু পারে না সে। কেমন একটা অভিমান আর কষ্ট তার মনকে শান্ত করার চেষ্টা করে। এই রকম দোটানার কষ্টে সে ভিতরে ভিতরে পাগল হয়। আজকাল কাজের রেপুটেশন খারাপ হচ্ছে, বউ লীনার প্রতি মনোযোগ কমের অভিযোগ উঠেছে লীনার কাছ থেকে। রূপক ম্যানেজ করার চেষ্টা করলেও নিজের মনকে বাগে আনতে পারছে না কিছুতেই। সে বুঝতে পারে তাকে একমাত্র ভালো রাখতে, এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে পৌশালীর একটুখানি সান্নিধ্য। এই পরিস্থিতিতে মাসখানেক পরে আজ হঠাৎ দুপুরে পৌশালীর ফোন। বলল, তোর সাথে কথা আছে, আমাদের বাড়িতে একটিবার আসবি রূপ? রূপক ভীষণভাবে অবাক। এইভাবে তো কখনো বলেনি পৌশালী। বুকের ভিতরে কাঁপন ধরে তার। তাড়াতাড়ি কাজের জায়গা ম্যানেজ করে বেরিয়ে পড়ে সে। পৌশালী সেদিন যখন তার কাঁধে মাথা দিয়েছিল ভরসা করে, তখন নিজেকে রাজার মতো মনে হয়েছিল তার। তার ছেলেবেলা, কিশোর যৌবন জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এর থেকে শান্তির আর কি আছে? আজ পৌশালীকে সেও অনেক জমানো কথা বলবে, সেই সঙ্গে ভালোবেসে ভরিয়ে দিয়ে ওর সব দুঃখ মুছিয়ে দেবে সে। সেদিনের পরে রূপক স্পষ্ট বুঝেছে পৌশালী একমাত্র তাকেই ভালোবাসে। এতদিন পরে দুজনেই খুব ভুল সময়ে কাছাকাছি এলেও পৌশালীর প্রেম তার কাছে সদ্য স্নাতা ফুলের মতো পবিত্র, আর কখনো হারিয়ে যেতে দেবে না তাকে, কষ্ট পেতে দেবে না তাকে। তাই সময়ের আগেই পৌঁছে যায় সে। এর আগে কোনোদিন সে পৌশালীর বাড়ি আসেনি। বাইরে দেখলো একটা 4 চাকা। পৌশালীদের 4 চাকা আছে সে জানতো না যদিও। দরজা খোলা দেখে সোজা ডাইনিং টেবিলে ঢুকে সিঁড়িতে উঠতে গিয়ে থমকে যায় সিঁড়ির প্রান্তে। অবাক চোখে দেখে ও পাড়ার ভবেশ সোফায় আয়েশ করে বসে। পৌশালী পিছন থেকে এসে তার খুব গায়ের কাছে ঝুঁকে দাঁড়িয়ে কানে কানে কিছু একটা বলছে বিগলিতভাবে। ভবেশ? এই সেই ভবেশ যাকে একদিন মেরে মাথা ফাটিয়েছিল সে পৌশালীর জন্য? কিন্তু ও এখানে কেন? রূপক শুনেছে ও এখন মস্ত বড় বিজনেসম্যান। শোনা যায় সেই সঙ্গে অনুষঙ্গিক নেশাও আছে তার। এর সাথে পৌশালী এইভাবে কিছুতেই মেলাতে পারে না রূপক। ঠোঁট দুটো আপনা আপনি সরু হলো রূপকের, ভুরু কুঁচকে গেল। ভবেশ তাকে দেখে তাচ্ছিল্য করে বলল, এখানে কেন? এখনো মারবে নাকি? বলে হো হো করে হেসে উঠল সে। রূপক হাত দুটো মুঠো করল রাগে। কেমন যেন নিজেকে অপমানিত ছোট লাগছিল তার। পৌশালী রূপকের দিকে তাকিয়ে এমন ভাব করল যেন ভুলেই গেছে যে সে নিজে তাকে ফোন করে ডেকেছিল। হঠাৎ মনে পড়েছে এই ভাব করে পৌশালী অপ্রস্তুতভাবে বলল, ও তুই চলে এসেছিস? রূপক ভীষণ অবাক হয়ে গেল। পৌশালী তারপরে বলল, ভালোই হলো। এই রূপক শোন না, বাইক নিয়ে এসেছিস তো? রূপের বদলে রূপক। পৌশালী কোনোদিন এই নামে তাকে ডাকেনি। ভিতরে ভিতরে ঝড় উঠছে তার, স্পষ্ট বুঝতে পারছে সে। ভবেশ মানিব্যাগ থেকে টাকা বের করে পৌশালীর হাতে দিয়ে রূপকের দিকে বিশ্বজয়ের হাসি হাসল। রূপকের চোখ মুখ লাল হলো। পৌশালী টাকাটা হাতে নিয়ে তাকে বাইরের দরজার কাছে নিয়ে এসে বলল, আরে উনি হঠাৎ এসে পড়লেন, কি করি বলতো? ওনাকে তো আর চলে যেতে বলা যায় না, তুই না হয় অন্যদিন। রূপক কিছু বলার আগেই পৌশালী বলল, আর একটা কথা তোকে জানানোর আছে। আমরা বিয়ে করছি। মানুষটার একটু আধটু বদ অভ্যেস থাকলেও মানুষটা খারাপ নয় রে। ওহো, প্রশংসায় পঞ্চমুখ দেখি। তাহলে শেষমেশ এই তোমার মুক্ত? অবহেলায় বলল রূপক। পৌশালী তার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, হ্যাঁ মুক্ত, তা বলতে পারিস। বিয়ে করবে? আজকেই ফাইনাল কথা বলতে এসেছে নাকি তোমার সাথে? তোমার বাবা মা কই দেখছি না তো? বলে এদিক ওদিক খোঁজার মতো করে উকি দিল রূপক। কেউ নেই বাড়িতে এখন। রূপক আরও অবাক হলো। মৃদু হেসে বলল, নিজের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছো? শেষে এই লোকটা। নিজের জীবন নিয়ে কি করব সে কৈফিয়ত তোকে দিতে হবে?
তারপর মুহূর্তে বলল, এদিক দিয়ে যাচ্ছিল, মনে হলো তাই এলো। তাছাড়া ও আমাকে ভালোবাসে, এটাই যথেষ্ট আমার কাছে। ওহো, আর তুমি? ফোঁস করে জিজ্ঞেস করেছিল রূপক। বারে, ঘর করতে করতে ভালোবেসে ফেলবো ঠিকই। আর এই হিংসুটে শোন, তুই সুখে ঘর করবি আর আমার বেলায় সারাটা জীবন পড়ে আছে আমার সামনে। রূপক তীব্র চোখে তাকিয়েছিল পৌশালীর দিকে। কি যেন পড়তে চাইছিল পৌশালীর চোখ মুখ থেকে। অবিশ্বাস। ভীষণ রাগে বলে উঠেছিল, তাহলে সেদিন আমার সাথে ওই নাটকটুকু না করলেই পারতে। সেই সঙ্গে আজ, সেদিন হঠাৎ কি যে হলো ওসব মনে রাখিস না প্লিজ। আসলে আজ তোকে এসব বলতেই ডেকেছিলাম, ও এসে গেল। আচ্ছা তুই আর রাগ করিস না, যা, এই গরমে এসেছে, কোল্ড ড্রিঙ্কসটা একটু এনে দে প্লিজ। টাকাটা রূপকের হাতে নির্লজ্জের মতো দিতেই সেটা পৌশালীর মুখে ছুঁড়ে মেরে বেরিয়ে এসেছিল সে। রূপক চলে যাওয়ার পরে পৌশালী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল দরজার সামনে। একটু পরে ভবেশের ডাকে সম্বিত ফিরল তার। আজকাল ওদের দুজনের রাস্তায় দেখা হয় মাঝে মাঝে। পৌশালী অফিস থেকে ফেরার পথে দেখে রূপক একা, নয়তো সঙ্গে ওর ছেলে বউয়ের সাথে বাইক নিয়ে যাচ্ছে। চোখে চোখ পড়ে কখনো সখনো, তীব্র অভিমান নাকি ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় রূপক। পৌশালী মৃদু হাসে। ঠিক জায়গায় ঘাটা ফেলেছিল সেদিন, নইলে। গলার কাছে একটা তীব্র কষ্ট দলা পাকায় তার। ভবেশদা সেদিন এমনি হঠাৎ দরকারে এসেছিল পৌশালীর বাবার কাছে। পৌশালীর বাবা রিটায়ারের পরে ব্যবসা খুলেছিল, সেই জন্যই ভবেশদা মাঝে মাঝে আসতো। যদিও ঘন ঘন এ বাড়িতে আসার কারণ যে পৌশালী, সেটা সে স্পষ্ট বুঝত। পৌশালী এও জানতো সে একটু রাজি থাকলেই ভবেশদার গদগদ ভাব অন্যদিকে মোড় নিত। আপাতত দোষের মধ্যে একটু তৃষিত নয়নে তাকিয়ে থাকে মাত্র, থাকুক। তাই তার আন্তরিক ব্যবহারে ভবেশদা গলে যেত ঠিকই, কিন্তু সেই কোন কলেজ যুগের ভালো লাগাকে প্রশ্রয় দিয়ে একটুও বাড়তে দেয়নি পৌশালী। পৌশালী এতদিনে নিজেকে বাঁচাতে শিখে গেছে। বাইরের প্রলোভন, হাতছানি, কোনটা ঠিক কোনটা ভুল, কতদূর পর্যন্ত নিজেকে এগোতে হবে, এই বিষয়ে সে যথেষ্ট সচেতন হয়েছে। কিন্তু রূপক তো এসব জানতই না। দুপুরের সময় বাবা মা সেদিন ব্যাংকে, তারা কিছুক্ষণ পরে ফিরবে ভেবে ভবেশদা অপেক্ষা করছিল একটু। তখন হঠাৎ করে তার মাথায় প্ল্যান আসে। একটু দেরি না করে ইচ্ছে করে রূপককে ডেকে পাঠায় পৌশালী। এইভাবে ছাড়া রূপককে আটকাতে পারত না কিছুতেই। সবাই যে তার দিকে আঙুল তুলত অন্যের ঘর নষ্ট করার দায়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে প্রার্থনা করে, ভালো থাকুক ওরা, আমি যেন ওর ঘৃণায় বেঁচে থাকি যেন চিরকাল। এরপরে বেশ কিছু মাস কেটে গেছে। সেদিন হঠাৎ অফিস ফেরত পথে ভীষণ ঝড়। রাস্তায় গাছ উল্টে পড়ে, কারেন্ট নেই, ফোনটাও সুইচড অফ। বাড়িতে ফোন করতেও পারছে না। পৌশালী অফিসের সামনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে। কলিগরা সবাই একে একে তাদের বাড়ির লোক বা হাজবেন্ডকে ডেকে ঠিক বেরিয়ে গেছে। তাকেও হেল্প করতে চেয়েছিল, কিন্তু পৌশালী নিজেই হাসি মুখে ওদের বলেছিল, অসুবিধে নেই, বৃষ্টি কমলে ঠিক চলে যেতে পারবো একটু পরেই। কিন্তু এখন প্রায় ভিজে গেছে সে। বৃষ্টি একটুও কমেনি, রাস্তায় জল হাঁটু পর্যন্ত, লোকজন কম। পৌশালী ভেবে পাচ্ছিল না কিভাবে বাড়ি ফিরবে। হাওয়ার সাথে বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। ঘড়িতে 8:15। রাত বাড়ার সাথে সাথে পৌশালীর একটু অস্বস্তি হতে লাগলো। মাঝে মাঝে এত জোরে বাজ পড়ছে যে পৌশালী ভয়ে কেঁপে উঠছে বারবার। হঠাৎ দূরে বিদ্যুতের আলোয় যেন মনে হলো রূপক দাঁড়িয়ে। এদিকেই তাকিয়ে অবাক হলো পৌশালী। রূপ এখানে? ভাবতে পারছে না সে। আবার বিদ্যুৎ চমকে স্পষ্ট দেখল, হ্যাঁ তাই তো। এবারে বুকের ভিতরে কেমন একটা ঋণ সুখের অনুভূতি হলো তার, যে অনুভূতিতে মরে যেতেও ইচ্ছে হয় বুঝি। মনে মনে স্বস্তি পেলেও মুখটা ঘুরিয়ে নিল পৌশালী। কেমন একটা বল এলো বুকে। তার মন জানে রূপক তাকে এই বিপদের মধ্যে ফেলে কখনোই চলে যাবে না। হয়তো কোনো কাজে এদিকে এসেছিল সে, ও হয়তো আটকে পড়েছে বৃষ্টিতে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ঘৃণা করুক, কিন্তু তাকে বিপদের মধ্যে ছেড়ে যাবে না, এ বিষয়ে দৃঢ় নিশ্চিত ছিল সে। ইচ্ছে করিয়া রূপকের দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরেছিল পৌশালী। রূপককে বোঝাতে চায় না সে তাকে দেখেছে, কিন্তু মিনিটখানেক পরে কৌতূহল ভরে তাকিয়ে দেখে রূপক ওখানে নেই। ভালো করে এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও রূপক নেই। এবারে কেন জানে না চোখ ফেটে জল এলো তার। আজকাল পৌশালীর নিজেকে বড্ড অসহায় মনে হয়, বড্ড একা লাগে। নিজেকে কঠিন বর্মের মধ্যে আটকে রাখতে রাখতে আজকাল একাকিত্ব তাকে পেয়ে বসে। প্রায় দিন মনে হয় একটা মানুষকে কি পাশে পেতে পারে না সে, যে ওকে বুঝবে। এই সব ভাবলেই একটা মুখ তার সামনে ভেসে ওঠে,
রূপক মনে হয় পৃথিবীতে একমাত্র ওই মানুষটাই তাকে বোঝে, কিন্তু কি করবে সে? বড্ড দেরি হয়ে গেছে যে। যদি পৌশালী আগে বুঝত, রূপক যদি আরেকটু সাহস দেখিয়ে তার ভালোবাসার প্রকাশ করত, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু সে তো নিজেই তখন ছেলে মানুষটির ইনফ্যাচুয়েশন ভেবে অন্যজনকে ভালোবেসে ভেসে গিয়েছিল ভুল মানুষের হাত ধরে। মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। বাইরের অনেক হায়নার হাতছানিতে তার ঘেন্না ধরে যায় ভীষণ রকম। কাউকে ঠিক বিশ্বাস করে উঠতে পারে না পৌশালী। নিজেকে একা মনে হলেও কোনো সম্পর্কে না গিয়ে নিজেকেই যেন শাস্তি দেয় সে। হঠাৎ তার মনের মধ্যে জেদ চেপে গেল। কিসের ভয় এত তার? কার জন্য অপেক্ষা করছে সে? কেনই বা করছে? সে তো নিজে হাতে এই সম্পর্কর গলা টিপে খুন করে এসেছে, তাহলে আবার রূপকের কাছ থেকে এত আশা কেন? অদ্ভুত তার মন। ঠেলে সরিয়ে দিয়েও সেই মানুষটাকেই প্রাণপণে কেন চাইছে সে? কেন সে নিজেই জানে না। নিজের মনের হদিশ সে নিজেই পায় না মাঝে মাঝেই। ঝোড়ো হাওয়া বৃষ্টি উপেক্ষা করে ছাতা খুলল সে। এখানে দাঁড়িয়ে কি হবে? একাই যখন, একাই এগিয়ে যেতে হবে। জলে পা ফেলে 2 পা এগোতেই মুহূর্তের মধ্যে ছাতা উল্টে ভেঙে যাওয়ার অপেক্ষা। ভীষণ হতাশায় বৃষ্টির জলের সাথে পৌশালীর চোখের জল মিশে গেল সঙ্গে সঙ্গে। এরই প্যাক প্যাক করে একটা রিকশা এগিয়ে এলো তার কাছে। তার সামনে এসে থামল। পৌশালী বিরক্ত হয়ে পাশ কাটাতে চায়। রূপক প্লাস্টিকের পর্দা ঠেলে বলল, চলে এসো। রূপ? এক অনাবিল আনন্দে মনে ভরে উঠল পৌশালীর। তার ভরসা করা মানুষটি বদলে যায়নি তাহলে? রূপক হাত বাড়িয়ে দিতে বৃষ্টির জলে চোখের জলটুকু ধুয়ে রূপকের হাত শক্ত করে ধরে রিকশায় উঠল সে। তারপরে প্লাস্টিক ফেলে দিতেই অন্ধকারে ডুবে গেল দুজনে। কেন জানি না, পৌশালীর হঠাৎ মনে হলো, থাক না এমন একটা সম্পর্ক। কেন সে এইভাবে নিজেকে আটকাচ্ছে? এতে সে রূপক কেউ তো ভালো থাকতে পারছে না। সে রূপকের একটু সঙ্গ ছাড়া কিছুই তো চায় না। তাহলে দুটো মানুষ একটু যদি ভালো থাকে, দুজনকে কাছে পেয়ে কারোর কোনো ক্ষতি না করে এই একঘেয়েমি জীবনটাকে একটু ভালো রাখতে যাওয়াটা কি খুব দোষের? রূপকের পাশে বসে শুধু তার ভিজে স্পর্শটুকুতেই কাঁপন ধরালো পৌশালীর শরীরে মনে। আর রূপক, সে তো অনেক আগেই ভিজেছে মনে মনে। রূপক পৌশালীর ভিজে হাতে নিজের হাতটা রেখে চাপ দিল আলতো করে। মুখে বলল, অনেক হয়েছে, যথেষ্ট কষ্ট দিয়েছ নিজেকে, এবারে পাশে রাখো প্লিজ আমাকে, বন্ধুর মতো করে অন্তত। পৌশালী কথা বলতে পারে না একটাও। ভীষণ আবেগে গলার কাছে দলা পাকায় তার। রূপক ফের বলল, এই বিপদে একটা কি ফোন করতে পারতে না আমাকে? ভবেশদাকে নিয়ে শুধু শুধু আমাকে খেপালে কেন? আমি কি এতটাই বিরক্তিকর? পৌশালীর চোখে তখন অনেক দিনের জমানো জল। রূপকের হাতটা শক্ত করে ধরে তার কাঁধে মাথা রাখল। রূপক এক হাতে আলতো করে জড়িয়ে ধরল পৌশালীকে। আজ এই বৃষ্টিতে ভিজেও দুজনেই দুজনের মধ্যে উষ্ণতার স্পর্শ অনুভব করল স্পষ্টভাবে। আজকে গল্পটি আমি জানি খুব ভালোভাবে পড়তে পারিনি। টনসিল ফুলেছে, গলায় প্রচণ্ড ব্যথা। ভুল ত্রুটি মার্জনা করবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগলো। ধন্যবাদ।